সব খবর যমুনা টেলিভিশনের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেবাশিস সরকার। হাম ও উপসর্গ নিয়ে আজও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তির সংখ্যা 1107। তবে গত এক সপ্তাহে তুলনামূলক কমে আসছে নতুন ভর্তির সংখ্যা। রাজধানীর 2টি হাসপাতাল ঘুরে মিলেছে এই চিত্র। তবে ঢাকার বাইরে এখনও শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি আছেন 35 জন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে 33 জন, আইসিইউতে 2 জন। আক্রান্তদের অনেকে গেল কদিন ধরেই হাসপাতালে ভর্তি, কয়েকজন সুস্থ হয়ে ফিরেছেন বাড়ি। গত কয়েকদিনে পেশেন্ট কম তুলনামূলক। আমাদের আগে যেমন 80 জন 70 জন পেশেন্ট ভর্তি থাকতো, গত কম 50-এর নিচে থাকে আর কি পেশেন্ট আমাদের হামের রোগী, মানে তুলনামূলক কমে গেছে আর কি। আমরা যেমন দিনে আগে 35, 36 বা 50 জন পেশেন্টও ভর্তি দিতাম, এখন এরকম আসতেছে না। দিনে হয়তো 5-6 জন পেশেন্ট আসতেছে আমাদের হসপিটালে। 1-2 মাসে আমাদের হামে মানে মিজেলসে মারা গেছে বা এরকম পেশেন্ট আমাদের কম নাই একদম। সিলেটে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও এক শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর শুধু এই বিভাগে 85 জনের মৃত্যু হলো। জেলার বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 87 জন, চিকিৎসাধীন আছেন 281 জন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন। তাপ আছে, জ্বর আছে, কাশি আছে, এরপরে আমার ডায়রিয়াও আছে। আমরা ভর্তি আসছিলাম ঈদের আগে, 5 দিন আসছিলাম। খাইতে চাই কিন্তু এই যে মুখে ঘাও খাইতে পারে না। এদিকে ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 100 জন। এখানে ভর্তি আছেন 386 জন। গতকাল ভর্তি 100, এখানে ভর্তি 112 জন। বিশ্বাস কমে আবার ভর্তি কমলে বিশ্বাস বাড়ে। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে হামে একজনের মৃত্যু হয়েছে, যার বয়স 33 বছর। শকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি এখনও তীব্র না হলেও এবার ডেঙ্গুর ভিন্ন ভ্যারিয়েন্ট হামের প্রকোপ, এডিসের লার্ভা বেড়ে যাওয়া এবং আবহাওয়ার কারণে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। বারবারই এ ব্যাপারে সতর্ক করছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্যক্তি সচেতনতা, সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার আর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ তাদের। মোহাম্মদপুরের ফয়সাল সপরিবারে ডেঙ্গুতে আক্রান্ত হন। অন্তঃসত্ত্বা স্ত্রী আর 8 বছরের মেয়ের শারীরিক অবস্থা জটিল হলে হাসপাতালে ভর্তি করান। জানান, যেখানে ভাড়া থাকেন সেই বাড়ির অন্য পরিবারের সদস্যরাও আক্রান্ত। উনি মাথা মতো ঘুরায় আর পা ব্যথা করে। নিচে 5 জন ডেঙ্গু আক্রান্ত, উপরে আমরা 2 জন ছিলাম। ডেঙ্গুর কারণে বলে ফুসফুসে তো পানি জমে, পেটে একটু পানি জমে, ওই কারণে তাড়াহুড়ো করে আমি ডাক্তারের কাছে ভর্তি করাইছি। হাসপাতালে রোগীর সংখ্যা এখনও কম, কিন্তু প্রতিদিনে ঊর্ধ্বমুখী প্রবণতা দিচ্ছে সতর্কবার্তা। গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। প্রস্তাবিন কষে গেছে, তারপরে ডেঙ্গু, টাইফয়েড, তারপরে খাওয়া দানা নাই, পেট ফুলে গেছে। স্যালাইন দেওয়াতে পেট দিয়ে পুরো শরীর ফুলে গেছিল আর বমি করেছিল, প্রস্রাব বন্ধ হয়ে গেছিল। ওই যে সরকারের ওষুধ যেগুলো সেটা গিয়েছে বছরে ছিটেছিল, এই বছরে এখনো ছিটাইনি। বাসার পাশে ড্রেন আছে, প্রতিদিন দিলেও দমন করা যাবে না এরকম, কিন্তু এখানে এক মাসে 2 দিন 3 দিন দিলে তো হয় না। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, নিজ ও আশপাশের বাসাবাড়ি পরিষ্কার রাখা এবং হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ চিকিৎসক ও বিশেষজ্ঞদের। এরই মধ্যে সরকারের নির্দেশে ডেঙ্গু কর্নার প্রস্তুত হচ্ছে হাসপাতালে। ডেঙ্গু হলেই প্যানিক হওয়ার কিছু নেই। যখন পেশেন্ট শকে থাকে বা তার ভাইটালসগুলো কমে যায়, তখনই আমরা আর কি আসলে ভর্তি হতে বলি বা ডাক্তারের একদম সান্নিধ্যে থাকতে বলি। এছাড়া প্রচুর পরিমাণে তরল খাবার, পুষ্টিকর খাবার বিশ্রামে থাকলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। এবার বিভিন্ন জেলায় অন্যান্য বছরের তুলনায় বেশি মাত্রায় এডিসের লার্ভা পাওয়া গেছে। তাই মশার প্রজনন স্থল ধ্বংস, লার্ভা নিধনে কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রকোপ দীর্ঘ হওয়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শুধু রাস্তাঘাট নয়, মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন করতে পারাই প্রকৃত উন্নয়ন। ঠাকুরগাঁয়ে সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন সরকারের দায়িত্ব, তবে প্রকৃত উন্নয়ন সেটাই যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়।
সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের সাইকেল মেকানিক সোলেমান আলী। সকালে ঠাকুরগাঁয়ের রায়পুর ইউনিয়নে সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন করবে সরকার, তবে সোলেমানের উদ্ভাবন থেকে মানুষ উপকৃত হবে, এটাই প্রকৃত উন্নয়ন। খালি রাস্তাঘাট আর মসজিদ মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না, এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। আমার 30টা পরিবার রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। দেশীয় প্রযুক্তি নির্ভর এই উদ্ভাবন সরকারি সহায়তায় সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সোলেমানকে সহযোগিতারও আশ্বাস দেন মন্ত্রী। এর আগে সোলার সেচ পাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব। পরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বেসরকারি একটি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি ধরে দিয়ে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের দায়িত্ব। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বিরোধী দলের এমপিরা কিছু কিছু স্থানে কম বরাদ্দ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন তিনি। উন্নয়নে বৈষম্য করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। নেত্রকোনা সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, কিছু কিছু স্থানে সরকারি দলের সংসদ সদস্যরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে, সেগুলোকে কিছু দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়নি। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলে অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, মাদকের কারণে নষ্ট হচ্ছে যুব সমাজ। সরকারে আসে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না। এখন আমরা দেখতেছি যে দেখতে দেখতে আমাদের সমাজ ডুবে যাচ্ছে। আইসেই বলে যে আগের চেয়ে এখন ভালো, এবারও বলেছে। মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়। পরে পাবলিক হলে রুকন সম্মেলনে যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইরানে চলছে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায়ের আনুষ্ঠানিকতা। দেশ জুড়ে চলছে নানা আয়োজন। এরই মধ্যে তেহরান পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আনুমানিক 2 কোটি লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। কাল থেকে শুরু হবে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় অংশ নেবেন না ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চিরপরিচিত ময়দানে শেষবার হাজির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কফিনবন্দি, কোনো খুতবা বা রাজনৈতিক ভাষণ দেবেন না, বরং তার এই নিথর মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বরণ করেছেন শাহাদাত। কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শীর্ষ নেতাকে হারানো অত্যন্ত মানসিক চাপের বিষয়। এই ঘটনা অনেক বেশি বড় ও বেদনাদায়ক। খুব খারাপ লাগছে। মহান নেতাকে শেষ বিদায় জানাতে যাচ্ছি। আমিও যুদ্ধে বাবাকে হারিয়েছি। মনটা ভারাক্রান্ত, অদ্ভুত অস্বস্তি কাজ করছে। কি করব বুঝতে পারছি না। নিহতদের প্রতি সম্মান জানান বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ 30 দেশের কয়েকটি দল। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে। সপ্তাহব্যাপী চলবে আনুষ্ঠানিকতা। 6 জুলাই তেহরানের প্রথম দফা জানাজার পর খামেনি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে পবিত্র কোম শহরে। সেখানে আরেক দফা জানাজার পর 8 জুলাই ইরাকে নেওয়া হবে মরদেহ। নাজাফ ও কারবালায় আরও 2 ধাপে হওয়ার কথা জানাজা। 9 জুলাই মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। আনুমানিক 2 কোটি লোক সমাগম হতে পারে আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ধারণা, যা হবে ইরানের ইতিহাসে সর্ববৃহৎ। অনিক রহমান, যমুনা নিউজ।
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। সরাসরি যাচ্ছি সেখানে। جمهوری اسلامی ایران ضمن ارج نهادن به این همراهی صمیمانه از خداوند متعال برای همه ملت‌ها، دولت‌ها و رهبران حاضر در این مراسم عزت، سربلندی، امنیت، صلح و توفیق روزافزون مسئلت می‌نماید و امیدوار است این همدلی و احترام متقابل زمینه‌ساز گسترش بیش از پیش روابط دوستانه، همکاری‌های سازنده و تحکیم پیوندهای میان ملت‌ها باشد. تا لحظاتی دیگر حضور جناب آقای حفیظالدین احمد، رئیس محترم مجلس ملی جمهوری خلق بنگلادش، برای ادای احترام به پیکر پاک و مطهر رهبر شهید انقلاب اسلامی ایران. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا صدق الله العلي العظيم.
حضور جناب آقای نزار امیدی رئیس جمهور محترم جمهوری عراق برای ادای احترام به پیکر پاک و مطهر رهبر شهید انقلاب اسلامی ایران. তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দেশ ও ধর্মের প্রতিনিধিরা। কিছুক্ষণ আগে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান আহমেদ ফাহিদিকে। আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে ইমাম খোমেনি হোসাইনিয়া মসজিদে দেখা যায় তাকে। এ সময় IRGCর অন্যান্য শীর্ষ কমান্ডারও উপস্থিত ছিলেন। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন তৎকালীন IRGC প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর। পরে যুদ্ধের মধ্যেই দায়িত্ব দেয়া হয় ভাইদিকে। এরপর আত্মগোপনে থেকেই নেতৃত্ব দিচ্ছিলেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীকে। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা হবে 5 শহরে। প্রতিটিরই রয়েছে আলাদা ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্ব। ইরানিদের জাতীয় ঐক্য প্রদর্শনের মাধ্যম হিসেবে পরিচিত তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোম। এদিকে কারবালা ও নাজাফের সাথে জড়িয়ে শিয়াদের শেকড়। দাফন হবে যে মাশহাদে, সেটি খামেনির জন্মস্থান। তেহরানে শুরু, মাশহাদে শেষ হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়। মাঝে ইরানের কোম এবং ইরাকের কারবালা ও নাজাফেও লাখ লাখ শোকাহত মানুষ প্রিয় নেতাকে শেষ বিদায় জানাবেন। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগবে, কেন এই 5 শহরে নেওয়া হচ্ছে খামেনির মরদেহবাহী কফিন? ইসলামের প্রজাতন্ত্রের শাসনের কেন্দ্রস্থল রাজধানী তেহরান। এই শহরের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে রাখা হয়েছে খামেনির মরদেহ, যা নির্মাণ করা হয়েছে জুমার নামাজ, রাষ্ট্রীয় স্মরণসভা এবং বিভিন্ন ধর্মীয় সমাবেশের জন্য। জীবিত থাকতে এখানে বহুবার খুতবা ও ভাষণ দিয়েছেন খামেনি। রাজনৈতিকভাবে স্থাপনাটি ইরানিদের কাছে বেশ তাৎপর্যপূর্ণ। এরপর খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের কফিন যাবে কোম শহরে। শিয়া মুসলিমদের ধর্মীয় শিক্ষার কেন্দ্র সেটি। কয়েক প্রজন্ম ধরেই কোমের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীক্ষা নিচ্ছেন আলেমরা, যাদের অনেকেই বর্তমানে ইসলামী প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ সদস্য। শুধু ইরানি নয়, পুরো বিশ্বের শিয়া সম্প্রদায়ের নেতা বিবেচিত হতেন আয়াতুল্লাহ খামেনি। রক্তাক্ত কারবালা তাদের কাছে ত্যাগের প্রতীক। এখানেই রয়েছে ইমাম হুসাইনের মাজার। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার অবস্থিত নাজাফে। এটি মুসলিমদের জ্ঞান চর্চার কেন্দ্র। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দুটি শহরেও নেওয়া হবে খামেনির মরদেহ। 4 শহরে শোকযাত্রা শেষে জন্মভূমি মাশহাদে ফিরবে খামেনির নিথর দেহ। যে শহরে কেটেছে শৈশব, সেখানেই ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। ইরানিদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত মাশহাদে প্রতি বছর যান লাখ লাখ শিয়া অনুসারী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ হিসাব নিকাশের লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে আরও 4 দল। প্রথম ম্যাচে মিশরের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া, অপর ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। রাত 12টায় ডালাসের AT&T স্টেডিয়ামে লড়বে মিশর ও অস্ট্রেলিয়া। সালার আক্রমণ ভাগের বিপক্ষে কঠিন পরীক্ষা অজিদের। বিশ্লেষকদের ভবিষ্যৎবাণীতে মিশর এগিয়ে থাকলেও অস্ট্রেলিয়া চমক দিতে প্রস্তুত। আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচে জয়ী দলের সাথেই পরবর্তী খেলা। অপর ম্যাচে বাংলাদেশ সময় সকাল 7টায় মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও ঘানা। আফ্রিকান দলগুলোর বিরুদ্ধে কলম্বিয়া যেখানে দারুণ সফল, সেখানে ছেড়ে কথা বলবে না ঘানার ফুটবলাররা। ডু অর ডাই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে আফ্রিকার দলটি। এই ম্যাচের জয়ী দল শেষ 16ই খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
নকআউটে নিজেদের প্রথম ম্যাচে কাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দে পরীক্ষা। তবে আলবিসেলেস্তাদের হারিয়ে আরও একটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের চোখ আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে দু দলের লড়াই। যুক্তরাষ্ট্র থেকে মুজনে বিন তারেকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ পর চেনা আঙিনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে সঙ্গী ডি পল সহ পুরো দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া আলবিসেলেস্তাদের। স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য ফিট সেন্টার ব্যাক রোমেরো। জায়গা ছেড়ে দিতে হতে পারে ওতামেন্ডিকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে মেদিনা হতে পারেন স্কালোনির পছন্দ। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা মিডফিল্ড ত্রয়ী ডিপল, অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। আক্রমণ ভাগে লাউতারো নাকি আলভারেজ চূড়ান্ত করেননি স্কালোনি। উরুগুয়ে ও স্পেন, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দেয়া কেপ ভার্দেকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে জানিয়েছেন উরুগুয়ের পরিবর্তে কেপ ভার্দেকে সম্ভাব্য প্রতিপক্ষ মেনে নিয়েছেন প্রস্তুতি। তবে তীব্র রোদ ও গরমে ম্যাচ নিয়ে আছে অস্বস্তি। কেপ ভার্দে এমন একটা দল যারা এখনো হারেনি। কিছু ম্যাচে তো ওরা আরো বেশি পাওয়ার যোগ্য ছিল, যেমন সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা আমার মনে হয় ওদেরই জেতা উচিত ছিল। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ খেলোয়াড়ও আছে। এক কথায় দলটা বেশ ভালো। আমরা এটা আগেই বুঝতে পেরেছিলাম। শেষ পর্যন্ত ওরাই পরের রাউন্ডে উঠেছে, আর সত্যি বলতে এতে আমরা মোটেও অবাক হইনি। অভিষেক আসরে এখন পর্যন্ত অপরাজিত কেপ ভার্দে। গ্রুপ পর্বে 3 ম্যাচে 2টিতেই ক্লিনশিট। সবচেয়ে কম আয়তন ও জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে পা রেখে এরই মধ্যে ইতিহাস গড়েছে আটলান্টিক পারের দেশটি। মেসি ডিপলদের দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত গোলরক্ষক ভোজিনিয়া। জমাট মিডফিল্ডে প্রতিপক্ষকে রুখে দিয়ে গতিময় কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে চমক উপহার দেওয়ার পরিকল্পনা কেপ ভার্দের। সঙ্গে কাজ করছে মেসি ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার রোমাঞ্চ। আমরা এখানে যোগ্যতার বলে এসেছি। আমরা কোনো ভয় ছাড়াই মাঠে নামবো, আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হব, আর বিশ্বাস রাখতে পারি যে ম্যাচ জেতার সুযোগ আমাদেরও রয়েছে। বিশ্বকাপের এই পর্বে এসে হারানোর কিছু নেই কেপ ভার্দের। তবে অঘটনের চাপ বেশ ভালোই তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। মায়ামিতে এই রোদ তো এই বৃষ্টি, আর এই লুকোচুরি খেলার মাঝেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। মেসির বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিবে কি চমক দেখানো কেপ ভার্দে, নাকি বিশ্বকাপে নিজেদের রূপকথার গল্প এখানেই থেমে যাবে আটলান্টিক পারের দেশটির? এই হার্ড রক স্টেডিয়াম কার জন্য কি চিত্রনাট্য সাজিয়ে রেখেছে সেটি এখন দেখার অপেক্ষা। মুজনে বিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা কমিটির টিম সুযোগ সুবিধা পাচ্ছে বেশি, এমন অভিযোগের প্রশ্নে কড়া জবাব দিলেন লিওনেল স্ক্যালোনি। বললেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে। আর্জেন্টাইন কোচ স্পষ্ট জানিয়ে দিলেন দলের বর্তমান অবস্থান কোনো বিশেষ সুবিধার কারণে নয়। লিওনেল মেসি থেকে শুরু করে পর্দার আড়ালে থাকা কিটম্যান সবার সমান অবদানেই আর্জেন্টিনা আজ বিশ্ব সেরা। মেসিকে লাল কার্ড দেয় না রেফারি, বেশি বেশি পেনাল্টি পায় আর্জেন্টিনা। তাদের খেলা পড়ে দুর্বল দলের সাথে। কাতার বিশ্বকাপ জয়ের পর এসেছে নতুন বিশ্বকাপ, তবে আর্জেন্টিনাকে নিয়ে অভিযোগগুলো সেই পুরনোই আছে। আলবিসেলেস্তাদের বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে সরগরম থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এবার সেই বিতর্ক সরাসরি ধেয়ে এলো বিশ্ব চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেই, আর তাতেই কড়া জবাব আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে। কেপ ভার্দের বিপক্ষে শেষ 32-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই অভিযোগকে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ সামাজিক যোগাযোগ মাধ্যমকেই তোলেন কাঠগড়ায়। এসব বিষয়ে মনোযোগ না দিয়ে আর্জেন্টিনা কোচের চোখ আপাতত কেপ ভার্দে ম্যাচেই। সোশ্যাল মিডিয়ার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনই যে কেউ সেখানে যা খুশি পোস্ট করতে পারে এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সর্বত্র পৌঁছে যায়। তবে আমরা এসব বিষয়ে কোনো মনোযোগ দিচ্ছি না। সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগ মাধ্যম না দেখা, সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন, তাহলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না।
স্ক্যালোনি স্পষ্টই জানিয়েছেন দলের বর্তমান অবস্থান কোনো বিশেষ সুবিধার কারণে নয়, বরং মাঠে সবার সম্মিলিত ত্যাগের ফল। লিওনেল মেসি থেকে শুরু করে পর্দার আড়ালে থাকা কিটম্যান মারিও দে স্তেফানো, সবার সমান অবদানেই আর্জেন্টিনা আজ বিশ্বসেরা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে হারানোর পর নিজের পরিকল্পনায় অনড় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সমালোচনার জবাবে বলেন, এটা শতভাগ নিশ্চিত যে তিনি জিনিয়াস নন। তার মতে ফুটবলে জিতলে সিদ্ধান্তের প্রশংসা হয়, আর হারলেই শুরু হয় সমালোচনা। সামনে নরওয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস দিয়ে আর্লিং হাল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বললেও কোয়ার্টার ফাইনালে যেতে আত্মবিশ্বাসী আনচেলত্তি। এদিকে চোট কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার 90 মিনিট খেলতে প্রস্তুত এবং দলের প্রয়োজনে তাকে নামানো হবে বলে জানান তিনি। পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রের গুরুত্ব স্বীকার করে ব্রাজিল কোচ জানান, জাতীয় দলের জন্য ভিনি একক তারকা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলীয় পারফরম্যান্স। সালের 3 জুলাই স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জটা। প্রয়াণের ঠিক 1 বছর পর বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পর্তুগাল ক্রোয়েশিয়ার বিপক্ষে পাওয়া এই জয় প্রিয় বন্ধুকে উৎসর্গ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 21 নম্বর জার্সিতে অশ্রুসিক্ত নয়নে করলেন স্মরণ। এদিকে অবসর নিয়ে সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে শুধু বিশ্বকাপ নিয়েই নিজের পরিকল্পনার কথা জানান CR7। রাউন্ড অফ 32 লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে 81 মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোকে যখন তুলে নিলেন কোচ, ঠিক সেই সময়ে অনেকেই দেখে ফেলেন এই সুপারস্টারের শেষ। কিন্তু ফুটবল বিধাতা যেন আরও কিছু ম্যাচ জিয়ে রেখেছেন তার জন্য। পিছিয়ে পড়েও দারুণভাবে ফিরে এসে পর্তুগালের রাউন্ড অফ 16 নিশ্চিত করা হয়তো সেই বার্তাই বহন করছে। তবে আর বেশি দিন যে জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন না ক্রিস্টিয়ানো রোনালদো, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তার বোন কাতিয়া আইভেইরো। জানান, এটি হতে চলেছে CR7-এর খেলোয়াড়ি জীবনের শেষ বিশ্বকাপ। এই মহাতারকাকে বিদায় জানাতে প্রস্তুতি নেওয়ার তাগিদও দেন আইভেইরো। যদিও ক্রোয়েশিয়া ম্যাচ শেষে ভিন্ন কথা বলছেন পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগের পাশাপাশি অবসর নিয়ে এখনই কোনো ভাবনা নেই বলে জানান রোনালদো। আমি কখনোই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। আমার ভাবনা জুড়ে পুরোটাই বিশ্বকাপ এবং আমি তা উপভোগ করতে চাই। টুর্নামেন্ট শেষে পরিবারের সাথে বসে আলোচনা করব, এরপর সবার জন্য যেটা ভালো সেই সিদ্ধান্ত নেওয়া হবে। অবসর নিয়ে যে ভাবনাই থাকুক না কেন, মাঠে ঠিকই বন্ধু দিয়েগো জটার স্মৃতি হাতড়ে বেড়ান রোনালদো। তাই তো রাউন্ড অফ 16 নিশ্চিতের দিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে পাওয়া জয় প্রয়াত সতীর্থকে উৎসর্গ করেন CR7। 21 নম্বর জার্সিতে অশ্রুসিক্ত নয়নে স্মরণ করলেন জটাকে। আমরা জানি সে আমাদের মাঝেই আছে। এই জয়টা শুধু তাকেই উৎসর্গ করতে চাই। এটাই ছিল জটাকে সম্মান জানানোর সেরা উপায়। গত বছরের 3 জুলাই স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জটা। কাকতালীয়ভাবে এই দিনেই দারুণ এক জয়ে শেষ 16তে পা রাখল পর্তুগাল। প্রিয় সতীর্থের জন্য বিশ্বকাপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া পুরো দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যকে কাজে লাগিয়ে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ব্রাজিল আর্জেন্টিনার জাতীয় দলকে বাংলাদেশে এনে প্রীতি ফুটবল আয়োজনের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। গুলশান ইয়ুথ ক্লাব টার্ফে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো জিয়াস ফেরেস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার স্পোর্টস ডিপ্লোমেসিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, সর্বস্তরের খেলাকে ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। বলেন, ফুটবল উন্মাদনাকে কাজে লাগিয়ে বিশ্ব সম্প্রীতি গড়ে তোলার মতো চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে, তাদের যে অবকাঠামো রয়েছে, তাদের যে পরিকল্পনা রয়েছে, তাদের সাথে কথা বলে আমাদের ফুটবল ফেডারেশনের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা বা তাদের যে পরিকল্পনাগুলো আমরা আমাদের দেশে ইউটিলাইজ করে আমরা আমাদের ফুটবলকে একদম তৃণমূল পর্যায় থেকে আমরা ডেভেলপ করতে পারি কিনা।
জাতীয় দলের জার্সিতে সাফল্যের পর এবার কোচের ভূমিকায় দেখা যাবে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে। বাংলাদেশ এ দলের ব্যাটিং কোচ হিসেবে শুরু হচ্ছে তার কোচিং ক্যারিয়ার। আগস্টে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি20 টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন তিনি। এর আগে বাংলাদেশে অনূর্ধ্ব 19 দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যাটার প্রথমবারের মতো আনুষ্ঠানিক কোচিংয়ে নামছেন। মাঠে ব্যাট হাতে সাফল্যের পর এবার ডাগ আউটেও তাঁর অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিকেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠীর আয়োজনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জানান, সবাই মিলে এই দেশ গড়ে উঠেছে, দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির সাথে যারা জড়িত ছিল তাদের বঞ্চিত করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনস্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন, জনগণের কষ্ট লাঘব করাকে বড় করে দেখছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পাশাপাশি আমরা আমাদের আরো অনেক কাজ আছে যেটা এই সরকার করবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট শেষে চলছে গণনা। 573 ভোটের মধ্যে ব্যালট বাক্সে জমা পড়েছে 480 ভোট। তারাই 2 বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এফডিসিতে সকাল 9:30 থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে 6টা পর্যন্ত। জুমার দিন হয় বেলা 1টা থেকে 1 ঘন্টা ছিল নামাজের বিরতি। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে এফডিসি প্রাঙ্গণে প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ। দুই বছর পর আবারও রমরমা পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, যার মেয়াদ থাকবে 2028 সাল পর্যন্ত। এবার এক প্যানেলে সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে সভাপতি পদে শিবা শানু ও সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন শুরু হয় সকাল 9:30টায়। একে একে ভোটাররা উপস্থিত হন এফডিসি প্রাঙ্গণে। এ সময় প্রার্থীরা ভোটারদের ভোটদানে উৎসাহ দেন। যেহেতু আমাদের 2 বছর পর পর আমাদের শিল্পী সমিতি ভোট গ্রহণ চলে এবং এই নির্বাচন আসে, তো আজকে একটা বিশেষ দিন মনে হচ্ছে, একটা মিলন মেলা। যারা আসবে তারা নতুন করে তৈরি করুক চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে, দেশের মানুষ দেখুক আমরা পরিবর্তন করতে পারি। আমরা মনে করে সরকারের কাছে যেতে পারি যে না, আমাদের এফডিসি কিন্তু এখন একেবারেই অচল, ছবি হচ্ছে না, তা আমাদের এফডিসি যাতে সচল হয়, ছবি হয়, সে ব্যবস্থা করে দিন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসে শিল্পীরা এফডিসি ভবন, এসি ও লাইটিং সমস্যার সমাধান সহ কাজের পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন। এবারে যারা বিজয়ীর যারা আসবেন তারা এই যে এফডিসি যে পুরনো বিল্ডিং থেকে শুরু করে যেগুলো আসলে আমাদের সেই পুরনো ঐতিহ্যকে বহন করে, সেগুলো রিপেয়ার হবে। যে নেতৃত্বে আসবে তার মাথায় যেটা থাকে, যারা আমার বড় তাকে আমি সম্মান করব, যারা আমার সমসাময়িক তাকে ভালোবাসবো, যারা জুনিয়র তাদেরকে স্নেহ করব। এবং আমি শুধু দাঁড়াবো না, আমি শুধু নির্বাচনে নির্বাচিত হব না, নির্বাচনের জন্য একটা শখ ছিল, আমি নির্বাচনে দাঁড়ালাম না, ভাই সেবা করতে হবে। এই ইলেকশনের দিনটা এটা আমার পার্সোনালি খুব প্রিয় একটা দিন, কারণ আমি ছোটবেলা থেকে যাদের দেখে এসেছি এবং এখন যাদের সাথে কাজ করছি সবাইকেই আমি এক ছাদের নিচে ওই দিন পাই। শুধু তাদের না, দায়িত্ব আমাদেরও তাদের সাথে মিলে একসাথে কাজ করা। হ্যাঁ, ওরা তো কয়েকজন, এই অল্প কয়জন দিয়ে তো একটা ইন্ডাস্ট্রির এত বড় জায়গাটা সামাল দেওয়া উচিত না। শিল্পীদের কাজের পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন দুই প্যানেলের প্রার্থীরা। তারা বলছেন, ইশতেহার না থাকলেও জয়ের পরে সকলকে সাথে নিয়ে শিল্পীদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা হবে। এখানে শিল্পীর অধিকার, সম্মান, আমি ক্যাবিনেটে থাকা অবস্থায় ইনশাল্লাহ এটা আমার লড়াই করে হোক, যুদ্ধ করে হোক, এটা আমি ওনাদের অর্জন করে দিবই দিব। আমরা 573 জন ভোটার আছেন, তাদেরকে নিয়ে বসবো, তাদের যেটা প্ল্যান হবে, যেটা তারা পরিকল্পনা করবে, ওটাই আমাদের ইশতেহার। আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইন্ডাস্ট্রি যেন আগের মতো ফিরে আসে। এদিকে সকাল থেকে ভোট সুষ্ঠু হয়েছে বলেও জানান নির্বাচন কমিশন। বলেন, শিল্পীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে আমাদের ভোট গ্রহণ চলছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো খবরও পাওয়া যায়নি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এই লক্ষ্যে
আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত, পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরির প্রসঙ্গেও কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে কেউ যদি প্রচলিত আইন লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা গণমাধ্যমের সকল কিছুকে বস্তুনিষ্ঠতার মানদণ্ড দিয়েই বিচার করব। আর কোনো ঘটনা দুর্ঘটনার পক্ষে যারা বয়ান তৈরি করেন তাদের প্রতি জনগণ কী দৃষ্টিভঙ্গি পোষণ করবে এটি জনগণের বিষয়। আর কেউ যদি আইন লঙ্ঘন করেন তাহলে আইন তার নিজের গতিতে চলবে। নজরদারি নিশ্চিত হলে ভোজ্য তেলের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা ভাববে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সিলেটের সদর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, 30টি পণ্য নিয়ে এআই মডেল তৈরি করে বাজারের নজরদারি প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপান্তর করার জন্য কাজ করছে সরকার। এ সময় তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে রপ্তানি নিম্নমুখী, তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও রপ্তানি বাড়বে। পাশাপাশি রপ্তানি বৃদ্ধির জন্য জ্বালানি সংক্রান্ত কারণে যত শিল্প কারখানা সমস্যায় আছে সেগুলো 24 ঘন্টা সচল করতে কাজ করছে সরকার। সব পণ্যের মূল্যই বাজার নির্ধারণ করে, এই একটি পণ্য রয়ে গেছে যেটি সরকার নির্ধারণ করে দেয়। আমরা নজরটা কিভাবে রাখবো, কোন ফর্মুলার ভিত্তিতে প্রাইসিং হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা কাজ করছি। এমনি ছেড়ে দেব না, এই জিনিসগুলির সুরাহা করে তারপরে সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে এই কাজটি করা হবে। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খুনের ঘটনায় ডিবি পুলিশ 4 জনকে আটক করেছে। ক্ষোভ থেকে ছুরিকাঘাতের ঘটনা, এই ঘটনায় এখনও ভুক্তভোগীর পরিবার থেকে কোনো মামলা হয়নি। স্বজনরা আবুল বাশারের দাফনের জন্য গ্রামের বাড়িতেই রয়েছেন। 29 জুলাই ব্রাজিল জাপান ম্যাচ শেষে ব্রাজিলের জয়ে আনন্দ মিছিল বের হয়। এ সময় সেখানে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে 1 জুলাই রাতে নবোদয় হাউজিং সোসাইটিতে সালিশে বসে। সেখানেই দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন আদাবর ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ। পরে হাসপাতালে মারা যান আবুল বাশার। সাদ্দাম হোসেন চিকিৎসাধীন। স্থানীয়রা বলছেন, পূর্বশত্রুতা ছাড়া কেউ কাউকে এভাবে মারতে পারে না। সালিশের পরে সব বাইরে গেছে, পরে দেখছি আসি এখানে লোকজন পড়ে গেছে। এরপরে কিছু লোকে রিক্সা টুকাই হসপিটালে নিয়ে গেছে। সিসি ক্যামেরা ফুটেজ নিল পুলিশ এসে, তারপর আমরা ওই যে ফুটেজে দেখলাম যে কি গেল ঘটনা। হত্যায় জড়িত থাকার অভিযোগে রিপন নামে একজন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। বিশ্বকাপের এই সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাতে বড় স্ক্রিনে খেলা দেখার জায়গাগুলোতে নজরদারি বাড়াবে পুলিশ। আমি আমারটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে তারটা নিয়ে আনন্দ করার জন্য। আর যেটা বললেন যে বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় গ্রেফতার সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত রাতে বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল, সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সহ বিএনপি নেতাকর্মীদের
বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে রাজধানীর আবদুল্লাপুরে বিক্ষোভ মিছিল করেছেন সংসদীয় আসনের বাসিন্দারা। শুক্রবার বিকেলে পলোয়েল মার্কেটের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি নেতারা বলেন, তুরাগে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তারা এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় বক্তারা বলেন, আশুলিয়ার সংগঠিত ঘটনাটি ঢাকা 18 আসনের সংসদের বাইরে এবং এর সঙ্গে সংসদ সদস্য বা তাঁর নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান। গুলশান ও বনানীর বেশিরভাগ ভবনের সুয়ারেজ লাইন লেকের সাথে সংযুক্ত। লেকের পরিবেশ সুন্দর করতে সুয়ারেজ ব্যবস্থা উন্নত করা হবে, এই কথা বলেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বিকেলে গুলশান 2-এ ভলান্টিয়ার সংগঠন ফুটস্টেপের উদ্যোগে খাল বাঁচাই কার্যক্রমে যোগ দিয়ে কথা বলেন তিনি। প্রশাসক বলেন, লেকগুলোতে দেওয়া সুয়ারেজ লাইন দ্রুত বন্ধ করা হবে। বাসাবাড়ির বর্জ্য পরিবহনের মাধ্যমে দাসের কান্দি নিয়ে পরিশোধ করা হবে। এছাড়া ডেঙ্গুর লার্ভা ধ্বংস করতে ডিএনসিসির পাশাপাশি নগরবাসীদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান প্রশাসক। পরিবেশ রক্ষা যে শুধুমাত্র সরকারের দায়িত্ব না, এটার সাথে সাথে সব মানুষ, সব ধরনের মানুষের, সেটা স্বেচ্ছাসেবী হোক আর সেটা নানা ধরনের সিভিল সোসাইটির প্রোগ্রাম হোক এবং আমাদের যত সাধারণ মানুষ রয়েছে তাদের সবার সংযোগে, সবার একসাথে মিলে আমরা যে একটি সামাজিক আন্দোলন করতে পারছি। সুয়ারেজ ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। গুলশান এই জায়গায় সুয়ারেজের আমি কি বলবো, এখানে অনেক সুয়ারেজের লাইনগুলো ম্যাক্সিমামগুলো সব লেকে কানেকশন করা দেওয়া। ডেঙ্গুর জন্য যার যার বাসা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, পানি জমতে দিব না। দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের শিক্ষার্থীদের কর্পোরেট দক্ষতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করতে অনুষ্ঠিত হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির টেক্সটাইল ইয়ুথ কার্নিভাল 2.6। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সেশনে দেশের শীর্ষস্থানীয় শিল্প ও মানব সম্পদ বিশেষজ্ঞরা ক্যারিয়ার লিডারশিপ এবং কর্পোরেট নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তরুণ প্রজন্মকে কিভাবে আরও দক্ষ করে গড়ে তোলা যায় এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কিভাবে তারা নিজেদের গড়ে তুলবেন সে বিষয়ে পরামর্শ দেন বক্তারা। আয়োজনে ছিল একক জীবন বৃত্তান্ত পর্যালোচনা ও পরামর্শ সেশন এবং ক্রিয়েটিভ আইডিয়া এক্সিবিশন। ওদের যে এনার্জিটা দেখতেছে, ওদের যে ইচ্ছা এবং ইন্ডাস্ট্রি নিয়ে তাদের যে স্বপ্ন, এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। কোলাবোরেশন বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং স্টুডেন্টদের সাথে ইভেন্টগুলো করি, সেটা থেকে কী হয়, স্টুডেন্টরা গাইডলাইন পায়, মেন্টরশিপ পায়, তখন তাদের এটা কেরিয়ারে খুব ইফেক্টিভ হয়। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।